চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বৃত্তি পরীক্ষা সেরা প্রস্তুতি নম্বর 3 বিজ্ঞান বৃত্তি পরীক্ষা আসা বিজ্ঞান প্রশ্ন 2023 সালের প্রশ্ন। বৃত্তি পরীক্ষার প্রস্তুতি যেটা 2026-এর জন্য সেট নম্বর 3 50 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওর শুরুতে আসলে বৃত্তি পাওয়ার জন্য যত নম্বর পাওয়া যায় সে সম্পর্কে কিছু ইনফরমেশন দেবো তোমাদের। পরীক্ষার পূর্ণমান থাকে 400 নম্বর, তার মধ্যে যেমন 395 নম্বর পেয়ে 2025 সনে যে প্রথম স্থান অধিকার করছে সে ছিল সরোজিনী দেবী, শিশু শিক্ষা মন্দিরের ছাত্র তিরঞ্জন চট্টোপাধ্যায়। আর দ্বিতীয় হয়েছিল 392 নম্বর পেয়ে তোমার ছাত্রী স্মৃতিজা দেব। এবং নদিয়া জেলার কল্যাণী রবিতীর্থ বিদ্যালয়ের ছাত্র আদ্রি মিত্র তৃতীয় হয়েছে, তার প্রাপ্ত নম্বর 391। প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ বৃত্তি সমাচার 2024 বলি 400-র মধ্যে 397 নম্বর পেয়ে 3 জনে প্রথম স্থান অধিকার করছে। এই 400 নম্বর কী? বাংলা 50, বাংলা 100, ইংরেজি 50। তারপর প্রথম হয়েছে কোচবিহারের ঋদ্ধিমান দে, দ্বিতীয় হয়েছে প্রথমেই স্বপ্নীল মণ্ডল কান্তার 397 নম্বর, দক্ষিণ 24 পরগনা অর্ঘ্যদীপাদক 3 জনেই। বাংলাতে 100, বাংলা, অঙ্ক এবং সামাজিক বিজ্ঞান এই তিনটেতে 100 মার্ক, এবং বাকি থাকে তোমার ইংরেজি আর পরিবেশ, সেখানে যেটা বিজ্ঞান সেখানে কিন্তু তোমার 50 মার্ক করে। যাই হোক, আমরা সরাসরি ভিডিওর আলোচনায় চলে যাব। প্রথমে দেখি প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত প্রাথমিক শেষ পরীক্ষার বৃত্তি 2023-এর যে প্রশ্নটি সেখানে আছে 1 নম্বরের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, শূন্যস্থান পূরণ করো, ভুল সংশোধন করো, 1-2টি বাক্যে, 4 নম্বর যে কোনো 6টি, 2-3টি বাক্যে উত্তর দাও, এবং 6 নম্বরে অল্প কথায় উত্তর লেখো যে কোনো 3টি। যাই হোক, আমরা সরাসরি প্রশ্নটা দেখে নিলাম, এবার সরাসরি উত্তর বিশ্লেষণে যাব। তাই 1 নম্বরের প্রশ্নটা একটু বড় করে দেখলাম, 2 নম্বরের প্রশ্ন বড় করে, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এবং এই 6 নম্বর। ঠিক আছে, তো আমরা সরাসরি চলে যাব এখন উত্তর বিশ্লেষণে। প্রথমে যাব 1 নম্বর। 1 নম্বরের প্রশ্নটি, একটি তরল দাহ্য পদার্থ হলো জল, কেরোসিন, দুধ। আমরা যদি উত্তর বলি, উত্তর হচ্ছে কেরোসিন, কারণ কেরোসিন সহজে আগুন ধরে, দাহ্য পদার্থ। জল ও দুধ দাহ্য নয়। এরপরের প্রশ্ন কি বলছে, এটা যদি আমি দেখি, পরের প্রশ্ন রক্তাল্পতা রোগ সারানোর জন্য তুলসী, কালমেঘ, কুলেখাড়া ব্যবহার করা হয়। তাহলে আমরা কি ব্যবহার করা হয়? কুলেখাড়া ব্যবহার করা হয়, কারণ কুলেখাড়া উদ্ভিদের লোহা যেমন আয়রন বেশি থাকে, যা রক্তাল্পতা দূর করতে সাহায্য করে। এরপর পরের প্রশ্ন কি বলেছে, পরের 3 নম্বরের প্রশ্ন, 3 নম্বর মানে গ, চোখ, নাক, মুখ জ্বালা করে বৃষ্টির জন্য, ব্লিচিং পাউডারের জন্য, অন্ধকারের জন্য। আমরা যদি একটু দেখি, উত্তর হবে ব্লিচিং পাউডারের জন্য, কারণ ব্যাখ্যা ব্লিচিং পাউডার থেকে গ্যাস বের হয় যা চোখ ও নাকের জ্বালা সৃষ্টি করে। এরপর পরের প্রশ্ন হচ্ছে তোমার ঘ, খাবারের যে অংশ হজম হয় না তা জমা হয় মলাশয়ে, পাকস্থলীতে, ক্ষুদ্রান্তে। আমরা যদি দেখি উত্তরটা হচ্ছে তোমার মলাশয়ে, অর্থাৎ হজম না হওয়া খাবার শেষে মলাশয়ে জমা হয় এবং পরে শরীর থেকে বের হয়। এরপর পরের প্রশ্ন, তুলো পাওয়া যায় পলাশ, পাইন না শিমুল থেকে? আমরা যদি দেখি, তুলো পাওয়া যায় মূলত শিমুল থেকে। শিমুল গাছের ফলের ভিতরে তুলোর মতো নরম তন্তু পাওয়া যায়। এরপর পরের প্রশ্ন হচ্ছে তোমার গিয়ে হলো 2 নম্বর, শূন্যস্থান পূরণ করো, মানব শরীরের সব থেকে কঠিন অংশ। আমরা যদি উত্তরটা দেখি, মানব শরীরের সব থেকে কঠিন অংশ হচ্ছে কি? মানব শরীরের সব থেকে কঠিন অংশ হচ্ছে দাঁত, দাঁতের এনামেল, শরীরের সবচেয়ে শক্ত অংশ। এরপর পরের প্রশ্ন হচ্ছে 2 নম্বর, বস্তু যা দিয়ে তৈরি তাকে আমরা বলি, পদার্থ। যে জিনিস দিয়ে কোনো বস্তু তৈরি হয় তাকে পদার্থই বলা হয়। এরপর শূন্যস্থান পূরণ 3 নম্বর, গ, রোগ সারাতে পারে এমন উদ্ভিদকে ড্যাশ উদ্ভিদ বলে? এমন উদ্ভিদকে হচ্ছে তোমার ভেষজ উদ্ভিদ বলে। যেসব উদ্ভিদ ঔষধ হিসেবে ব্যবহার করা হয় সেগুলিকে ভেষজ উদ্ভিদ বলা হয়। এরপর পরের প্রশ্ন হচ্ছে তোমার ধানের খোসাকে ড্যাশ বলে? ঘ নম্বর, ধানের খোসাকে তুষ বলে। ব্যাখ্যা, ধানের বাইরের আবরণকে তুষ বলা হয়। এরপর নম্বরের প্রশ্ন, মানুষ ও অন্যান্য প্রাণীরা খাবারের জন্য ড্যাশ উপর নির্ভরশীল? মানুষ ও অন্যান্য প্রাণীরা খাবারের উপর উদ্ভিদের উপর নির্ভরশীল। প্রাণীরা সরাসরি বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভর করে খাবারের জন্য। এরপর পরের প্রশ্ন হচ্ছে কি,
ছাড়ার সময় শরীর থেকে ড্যাশ গ্যাস বেরিয়ে যায়, নিঃশ্বাস ছাড়ার সময় শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে যায়, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের সময় আমরা অক্সিজেন নিই এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। পরের প্রশ্ন হচ্ছে তোমার গিয়া ভুল সংশোধন করো। আমাদের প্রধান শ্বাসঙ্গ হলো হৃৎপিণ্ড। খ নম্বর কঠিন পদার্থের নিজস্ব কোনো আকার নেই। আমরা দুটো উত্তর দিয়ে দেই। আমাদের প্রধান শ্বাসঙ্গ হলো হৃৎপিণ্ড, না ভুল, আমাদের প্রধান শ্বাসঙ্গ হলো ফুসফুস। হৃৎপিণ্ড রক্ত সঞ্চালন করে, শ্বাস প্রশ্বাসের কাজ করে ফুসফুস। পরের প্রশ্ন হচ্ছে কি কঠিন পদার্থের নিজস্ব কোনো আকার নেই। আমরা যদি দেখি তরল পদার্থের নিজস্ব কোনো আকার নেই। কঠিন পদার্থের নির্দিষ্ট আকার থাকে, কিন্তু তরল পদার্থের পাত্র অনুযায়ী আকার নেয়। পরের প্রশ্ন হচ্ছে কি ভুল সংশোধন করো। এখানে ভুল সংশোধন করে কি বলছে, পাহাড়ের চূড়ায় অক্সিজেন বেশি থাকে। ভুল, কারণ পাহাড়ের চূড়ায় অক্সিজেন কম থাকে, উচ্চতায় বায়ুর ঘনত্ব কম, তাই অক্সিজেনও কম থাকে। পরের প্রশ্ন হচ্ছে তোমার কি হলো, শীতকালে সর্ষের তেল জমে যায়। আমরা যদি বলি ভুল, শীতকালে নারকেল তেল জমে যায়, নারকেল তেল ঠান্ডায় জমে যায়, সর্ষের তেল সাধারণত জমে না। পরের প্রশ্ন হচ্ছে আমাদের পরের, যেটা কি বুকে হেঁটে চলে এরূপ একটি প্রাণী হলো, বুকে হেঁটে চলে মশা, বুকে হেঁটে চলে এরূপ একটি প্রাণী হলো সাপ। সাপ বুকে ভর দিয়ে চলে, কিন্তু মশা ওড়ে। পরের প্রশ্ন, পুকুরে জল থেকে নুন তৈরি হয়। ভুল, সমুদ্রের জল থেকে নুন তৈরি হয়। সমুদ্রের জলে লবণ থাকে, পুকুরের জলে থাকে না। পরের প্রশ্ন হচ্ছে কি একটি দুটি বাক্য, কেন ছুলে তা গোল হয়ে গুটিয়ে যায়, কিন্তু টিকটিকি ছুলে তা গোল হয় না কেন? কেন শির দ্বারা নেই এবং শরীর নরম, তাই বিপদ বুঝলে আত্মরক্ষার জন্য গোল হয়ে গুটিয়ে যায়, কিন্তু টিকটিকি শির দ্বারা শক্ত দেহ গঠন থাকায় সে গুটিয়ে যেতে পারে না, বরং দ্রুত পালিয়ে যায়। পরের প্রশ্ন, লিপ্তপদ কাকে বলে? কোন প্রাণীর মধ্যে দেখা যায়? যে প্রাণীর পায়ের আঙুলগুলোর মধ্যে পাতলা চামড়া দিয়ে জোড়া থাকে তাকে লিপ্তপদ বলে। এই ধরনের পা পানিতে সাঁতার কাটতে সাহায্য করে। হাঁসের মধ্যে লিপ্তপদ দেখা যায়। পরের প্রশ্ন হচ্ছে দুটি জীব এবং দুটি জ্বরের নাম লিখো। জীব হচ্ছে মানুষ, গাছ, এরা বৃদ্ধি পায়, শ্বাস নেয় এবং চলাফেরা করতে পারে, কিন্তু জড়, পাথর, জল, এরা বৃদ্ধি পায় না এবং নিজেরা চলাফেরা করতে পারে না। নম্বরের প্রশ্ন, বর্জ্য পদার্থ কাকে বলে? দুটি উদাহরণ দাও। তাহলে মশ ও ফান গাছে ঘ নম্বর, ফুল ফল হয় না এমন দুটি গাছের নাম লেখো। মশ ও ফান গাছে ফুল ও ফল হয় না, এরা বীজের পরিবর্তে স্পোরের মাধ্যমে বংশবিস্তার করে। পরের প্রশ্ন, বজ্র পদার্থ কাকে বলে? দুটি উদাহরণ দাও। ব্যবহারের পর যে পদার্থ আর প্রয়োজন হয় না এবং ফেলে দেওয়া হয় তাকে বর্জ্য পদার্থ বলে। বজ্র পরিবেশ দূষণ করাতে পারে, উদাহরণ তরকারির খোসা, প্লাস্টিক। পরের প্রশ্ন হচ্ছে কোন পদার্থের কয়টি অবস্থা ও কি কি? কোনো পদার্থের তিনটি অবস্থা আছে, কঠিন, তরল এবং গ্যাস। কঠিনের নির্দিষ্ট আকার ও আয়তন থাকে, তরলের নির্দিষ্ট আয়তন থাকলেও আকার নির্দিষ্ট নয়, আবার গ্যাসের কোনোটিই নির্দিষ্ট নয়। পরের প্রশ্ন, সুষম আহার খাওয়া উচিত কেন? সুষম আহার শরীরের প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান যেমন শর্করা, প্রোটিন, চর্বি, ভিটামিন ও খনিজ লবণ থাকে। এটি শরীরকে সুস্থ রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বৃদ্ধি ও শক্তি যোগায়। পরের প্রশ্ন হচ্ছে কি 5 নম্বরের প্রশ্ন, 2-3টি বাক্য উত্তর দাও। কি কি কারণে বাঘের সংখ্যা কমে যাচ্ছে? বাঘের সংখ্যা কমে যাওয়ার প্রধান কারণ হলো চোরা শিকার, যেখানে মানুষ বাঘ মেরে তার চামড়া অঙ্গ বিক্রি করে। এছাড়া বন উজাড় করে মানুষের বসতি ও চাষের জমি বাড়ানোর ফলে বাঘের বাসস্থান নির্দিষ্ট নষ্ট হচ্ছে। খাবারের অভাব ও মানুষের সঙ্গে সংঘর্ষ বাঘের সংখ্যা কমিয়ে দিচ্ছে। পরের প্রশ্ন কি হচ্ছে, বাতাসের 3টি উপাদানের নাম লেখো। বাতাসের বিভিন্ন গ্যাসের মিশ্রণ থাকে, এরা প্রধান উপাদান হলো নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড। এছাড়া অল্প পরিমাণে জলীয় বাষ্প, অন্যান্য গ্যাসও থাকে। পরের প্রশ্ন কি বলেছে, ফুসফুস ভালো রাখার জন্য কি কি করা দরকার? ফুসফুস ভালো রাখতে প্রতিদিন নিয়মিত ব্যায়াম ও খোলা বাতাসে খেলাধুলা করা উচিত। ধূমপান, ধুলাবালি থেকে দূরে থাকতে হবে, কারণ এগুলো ফুসফুসের ক্ষতি করে। পরিষ্কার পরিবেশ থাকা এবং সঠিক শ্বাস প্রশ্বাসের অভ্যাস গড়ে তোলাও খুব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন হচ্ছে কি শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকায়, অথচ বর্ষাকালে দেরি হয় কেন? শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, ফলে কাপড়ের জল দ্রুত বাষ্প হয়ে উড়ে যায়, কিন্তু বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে, বাষ্প ভবন ধীরে হয়, তাই বর্ষাকালে জামা কাপড় শুকাতে বেশি সময় লাগে। পরের প্রশ্ন হচ্ছে কি পাখি ও প্রজাতির একটি মিল, একটি অমিল লেখো। পাখি ও প্রজাপতির একটি মিল হলো দুজনেই ডানা ব্যবহার করে উঠতে পারে। অমিল হলো পাখি একটি মেরুদণ্ড প্রাণী এবং এর ঠোঁট ও পালক থাকে, কিন্তু প্রজাপতি অমেরুদণ্ড প্রাণী, এর দেহ রঙিন, ডানা এবং সুর থাকে। 6 নম্বরের প্রশ্ন, অল্প কথায় উত্তর লেখো। যে কোনো 3টি, এখানে 4টি প্রশ্ন আছে। খাবার হজম করতে লালাগ্রন্থি কিভাবে সাহায্য করে? তাহলে আমরা যদি খাবার হজম করতে লালাগ্রন্থি, মানুষের মুখে লালাগ্রন্থি থেকে লালা নির্গত হয়, যা খাবারকে নরম আর্দ্র করে তোলে। এতে অ্যামাইলেজ নামক এক ধরনের এনজাইম থাকে, যা শর্করা জাতীয় খাবারকে ভেঙে সরল চিনিতে পরিণত করতে শুরু করে। এর ফলে হজম প্রক্রিয়া মুখ থেকেই শুরু হয়। এছাড়া লালা খাবারকে দলা ফাঁকিয়ে সহজে গিলতে সাহায্য করে এবং মুখকে পরিষ্কার রাখে।
এরপর পরের প্রশ্ন, মেঘ কীভাবে তৈরি হয়? সূর্যের তাপে নদী, পুকুর, সমুদ্র ইত্যাদির জল বাষ্পে পরিণত হয়, আকাশে উঠে যায়, এটাকে বাষ্পীভবন বলে। উপরে ঠান্ডা বায়ুস্তরে পৌঁছে জলীয় বাষ্প ঠান্ডা হয়, ক্ষুদ্র জলকণা বা বরফ কণায় পরিণত হয়, এটাকে ঘনীভবন বলে। এই জলকণা বা বরফ কণাগুলো একত্রিত হয়ে মেঘ তৈরি হয়, পরে এগুলি ভারী হলে বৃষ্টি হিসেবে ঝরে পড়ে। এরপর পরের প্রশ্ন, গ্যাসের ভর আছে তা তুমি কিভাবে বুঝতে পারবে? গ্যাস দেখা যায় না কিন্তু তার ভর আছে, এটা বিভিন্নতার প্রমাণ পাওয়া যায়। একটি খালি বেলুন ও বায়ু ভর্তি বেলুনকে তুলনা করলে দেখা যায় যে ভর্তি বেলুনটি বেশি ভারী। আবার দাঁড়িপাল্লা একটি খালি পাত্র ও গ্যাস ভর্তি পাত্র মাপলে গ্যাস ভর্তি পাত্রের ভর বেশি পাওয়া যায়। এসব পরীক্ষার মাধ্যমে বোঝা যায় যে গ্যাসেরও ভর রয়েছে। এরপর পরের প্রশ্ন হচ্ছে, মুখে কয় ধরনের দাঁত থাকে? দাঁত খারাপ হয় কিভাবে? মানুষের মুখে সাধারণত 4 ধরনের দাঁত থাকে: কর্তন দাঁত, ইনসিওর, তার পেছন দাঁত, ক্যানিন, প্রিমোলার বা মোলার। প্রতিটি দাঁতের কাজ আলাদা। কর্তন দাঁত কাটে, ছেদন দাঁত চিরে, আর মোলার খাবার চিবিয়ে গুঁড়ো করে। দাঁত ঠিক মতো পরিষ্কার না রাখলে খাবারের কণা দাঁতে লেগে থাকে এবং জীবাণু জন্মায়। এই জীবাণু অ্যাসিড তৈরি করে যা দাঁতের এনামেল নষ্ট করে, ক্যাভিটি সৃষ্টি করে এবং দাঁত খারাপ হয়ে যায়। এই ছিল তোমাদের এই প্রশ্নের সামগ্রিক উত্তর। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে ফুলি প্রশ্নের উত্তর কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।